চীন বাংলাদেশ দ্বিপাক্ষিক সহযোগিতা নতুন উচ্চতায় নেওয়ার আশাবাদ দুদেশের 13টি সমঝোতা স্মারক সই। আজ প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রেসিডেন্ট শি বৈঠক। ওভারঅল আমাদের এই সফরের মূল উদ্দেশ্য যেটা এমনিতে একটা থাকবেই, এর পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ককে কীভাবে আরও জোরদার করা যায়। শক্তিশালী জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা 200 ছুঁই। 1 লাখ প্রাণহানির সংখ্যা মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার। কুমিল্লায় মাদক বিরোধী মানববন্ধনে সন্ত্রাসীদের হামলা, এলোপাতাড়ি গুলিতে জখম স্কুল ছাত্রকে আনা হয়েছে ঢাকায়। আমন্ত্রণ যমুনা নিউজের সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। চীনের সাথে 13টি সমঝোতা স্মারক সই করল বাংলাদেশ। দেশটির প্রধানমন্ত্রী লি সিয়াং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এগুলো স্বাক্ষর করেন দুদেশের প্রতিনিধিরা। বাংলাদেশ সময় বৃহস্পতিবার দুপুর 3টায় চীনের একটি চৌকস দল গার্ড অব অনার জানিয়ে হলের অভিবাদন মঞ্চে বাংলাদেশের সরকার প্রধানকে অভ্যর্থনা জানায়। দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা। সমঝোতার মধ্যে রয়েছে বিনিয়োগ, কারখানা স্থাপন, কাঁঠাল রপ্তানি। দুই দেশের সরকারি মিডিয়ায় তথ্য আদান প্রদান অন্যতম। দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা হুমায়ুন কবির ও ডক্টর মাহাদি আমিন। শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 13 or so MOUs, memorandums of understanding signed, which I will leave to the spokesperson to highlight. It shows the strong will and this positive impact of this visit. ট্রেড এবং ইনভেস্টমেন্টের মাধ্যমে এমপ্লয়মেন্ট কীভাবে জেনারেট করা যায়, ফাইন্যান্সিয়াল সিস্টেম নিয়ে আছে, মিডিয়া নিয়ে আছে, কমার্স নিয়ে আছে, এডুকেশন নিয়ে আছে। তবে ওভারঅল আমাদের এই সফরের মূল উদ্দেশ্য যেটা এমইউতে একটা থাকবেই, এর পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ককে কীভাবে আরও জোরদার করা যায়। চীনের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান তাদের সহযোগিতার জন্য প্রথমবারের মতো অফিস খোলা হবে দেশটিতে। বেইজিংয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম শীর্ষক কনফারেন্সে বিনিয়োগকারীদের লভ্যাংশ ও মুনাফা নিরাপত্তার অঙ্গীকার করেন সরকার প্রধান। এদিন চীনের বেশ কিছু বহুজাতিক কোম্পানির প্রধান সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর সাথে। তারেক রহমান বৈঠক করেন চীনের কমিউনিস্ট পার্টির নেতা ও মন্ত্রীদের সাথেও। এছাড়া চীনের পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে বৈঠকে তিস্তা, পদ্মা সহ বিভিন্ন নদ নদীর ব্যবস্থাপনা নিয়ে সহযোগিতা বাড়াতে একমত হয়েছে দুদেশ। চীন থেকে আরিফিন শাকিলের প্রতিবেদন। চীন সফরের চতুর্থ দিনে ব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের শুরুতে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ হাইকিংসের সাথে বৈঠক করেন। পরে প্রধানমন্ত্রী যোগ দেন বিডা আয়োজিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামের সম্মেলনে। প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, আর্থিক খাতে বিগত সময়ের অব্যবস্থাপনাকে কঠোর হাতে সংস্কার করা হচ্ছে। এর মাধ্যমে বিনিয়োগকারীদের মূলধন ও মুনাফার নিরাপত্তা নিশ্চিত করবে সরকার। We are also working with China to upgrade our bilateral investment treaty so that investors can have stronger confidence, clear protection, and a more modern framework for investment. All these initiatives have one purpose: to ensure the investor and businesses can land in Bangladesh with greater ease, confidence, and clarity. বিনিয়োগকারীদের সমস্যা নিরসনে চীনে একটি বিনিয়োগ কার্যালয় খোলার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। জানান, চীন বাংলাদেশের সম্পর্ক আস্থা আর বিশ্বাসের, তাই বেইজিংয়ের সাথে গভীরভাবে কাজ করতে চায় ঢাকা। Today, I am also happy to announce that soon we will be opening our first investment office in China. Our objective is simple: Chinese investors should not have to wait until they arrive in Bangladesh to receive support. We want to be closer to you, speak to you more regularly, and help you move faster from interest to decision. We are also working hard to improve our broader investment ecosystem. The government is about to start a new licensing approval process, which will allow new businesses to start operation
in Bangladesh in less than 15 days. এর আগে চীনের পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের সরকার প্রধান। তিস্তা, পদ্মা সহ বিভিন্ন নদ নদীর ব্যবস্থাপনা নিয়ে সহযোগিতা বাড়ানোর বিষয় ঐক্যমত পোষণ করে দুদেশ। তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনা, বন্যা ঝুঁকি মোকাবেলা, নদী খনন, নদী ভাঙন রোধ, সেচ ও নৌ নেভিগেশন সহ বিভিন্ন সম্পৃক্ত বিষয়ে উন্নয়নের বিষয়ে দুই দেশের সহযোগিতা বাড়ানোর ঐক্যমত্য হয়েছে। চীনা পানি সম্পদ মন্ত্রী এই খাতে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন এবং গবেষণা, প্রশিক্ষণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশকে সহযোগিতা করবার আগ্রহ দেখিয়েছেন। এছাড়াও বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে প্রথমবারের মতো একটি সমঝোতা স্মারক সই হয়। দুপক্ষেই রাজনৈতিক যোগাযোগ, গণমাধ্যম, থিঙ্ক ট্যাঙ্ক এবং জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আশাবাদ জানান। পাশাপাশি বেশ কয়েকটি বহুজাতিক কোম্পানির প্রধানের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্ষমতা আসার পর বর্তমান সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অর্থনীতি পুনরুদ্ধার করা আর বিনিয়োগকারীদের আস্থা ফেরানো। প্রথমবার চীন সফরে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান তার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা বিনিয়োগকারীদের সামনে তুলে ধরেছেন, যার লক্ষ্য 2034 সালের মধ্যে দেশের অর্থনীতিকে $1 ট্রিলিয়ন উন্নতি করা। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর এমন উদ্যোগ কতটুকু বাস্তবতার মুখ দেখে তাই এখন দেখার বিষয়। আরফিন শাকিল, যমুনা নিউজ, বেইজিং, চীন। মাত্র 39 সেকেন্ডের ব্যবধানে শক্তিশালী দুটি ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা। রিক্টার স্কেলে যাদের মাত্রা ছিল 7.2 এবং 7.5। বিশ্লেষকরা জানিয়েছেন 100 মিলিয়ন টন TNT বোমার সমান শক্তি নির্গত করেছে দ্বিতীয় ভূমিকম্পটি। ধসে পড়েছে বহু ভবন, স্থাপনা। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বিপুল সংখ্যক মানুষ। এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে 188 জনের মরদেহ, আহত প্রায় 1000। প্রাণহানি আরও ব্যাপক বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে। এ পর্যন্ত অনুভূত হয়েছে 20টির বেশি আফটার শক। ভেনেজুয়েলার সিমন বলিভার বিমানবন্দরে আতঙ্কিত মানুষের ছোটাছুটি। হঠাৎ তীব্র কাঁপুনিতে দুলতে শুরু করেছে চারপাশ। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা 6টা 4 ভেনেজুয়েলার বিভিন্ন শহরে আঘাত হানে 100 বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। মাত্র 39 সেকেন্ডের ব্যবধানে শক্তিশালী 2 দফা কম্পন ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে দেশটিতে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্য অনুযায়ী রাজধানী কারাকাসের কাছাকাছি ভূপৃষ্ঠ থেকে 13.2 কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। প্রথমটির মাত্রা ছিল 7.2 আর দ্বিতীয়টি ছিল 7.5 মাত্রার। ভূমিকম্প এতটাই তীব্র ছিল যে দুলুনি টের পাওয়া গেছে ব্রাজিল পর্যন্ত। রাজধানী কারাকাসের বিভিন্ন এলাকায় ধসে পড়েছে বহু ভবন। মিরান্ডা ও লা গুয়াইরা অঙ্গরাজ্য মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আরাগুয়া, কারাবোবো এবং ফেলকন অঙ্গরাজ্য হয়েছে ক্ষয়ক্ষতির শিকার। পরিস্থিতি মোকাবেলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে দেশটিতে। বেশ কয়েকটি অঙ্গরাজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। জনগণের প্রতি আমাদের প্রথম বার্তা হলো জীবন রক্ষায় ঐক্যবদ্ধ থাকুন। এটি অত্যন্ত সংবেদনশীল মুহূর্ত। বিশেষ করে যারা দুর্ভাগ্যবশত পরিবারের কোনো সদস্যকে হারিয়েছেন তাদের প্রতি আমাদের গভীর সমবেদনা। একই সাথে জনগণের কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। এরই মধ্যে শুরু হয়েছে উদ্ধার তৎপরতা। একে একে বের করে আনা হচ্ছে হতভাগ্যদের মরদেহ। ধ্বংসস্তূপের ভেতর থেকে শোনা যাচ্ছে জীবিতদের আর্তনাদ। ভয় আর আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে খোলা সড়কে অবস্থান নিয়েছে হাজার হাজার মানুষ। সৌভাগ্যবশত আমার স্ত্রী, নাতনি ও আমি ভবনের বাইরে ছিলাম। ফিরে এসে দেখলাম ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ভাগ্য ভালো যে প্রতিবেশীরাও তাদের জীবন বাঁচাতে পেরেছিলেন। আমি রান্নাঘরে ছিলাম, অনুভব করলাম চারপাশটা কাঁপতে শুরু করেছে। কম্পটা ছিল খুবই তীব্র। আমার মনে হলো আমি নিচে নামবো কিভাবে। এখনও একের পর এক আফটার শকে কেঁপে উঠছে দেশটি। আগামী সপ্তাহ জুড়ে 3 থেকে 5 মাত্রার আফটার শক অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। এরই মধ্যে মানবিক সহায়তা, চিকিৎসা সরঞ্জাম ও উদ্ধারকারী দল পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সহায়তার ঘোষণা দিয়েছে ব্রাজিল, পানামা, ইকুয়েডর, এল সালভাদর সহ বেশ কয়েকটি লাতিন দেশও। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। কুমিল্লায় মাদক বিরোধী মানববন্ধন শেষে অংশগ্রহণকারীদের বাড়ি ঘরে হামলা ও গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় এক স্কুল শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়।
সকালে নগরীর কাঁটা বিল এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় এলাকায় মাদক বিরোধী মানববন্ধনের আয়োজন করেন স্থানীয়রা। কর্মসূচি শেষ হলে হঠাৎই অংশগ্রহণকারীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও গুলি চালায় একদল দুর্বৃত্ত। এ সময় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ঈশান আহমেদ নামের এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়। আহত হয় অন্তত 5 জন। ঈশানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঈশানকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। এর আগে বুধবার রাতে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে জড়ায় স্থানীয় দুটি গ্রুপ। ধারণা, সেই ঘটনার জেরেই হামলা করে এক পক্ষ। জড়িতদের ধরতে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। লক্ষ্মীপুরের রায়পুরে দিনে দুপুরে ঘটল নৃশংস ঘটনা। বৃহস্পতিবার বাসায় ঢুকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে মা এবং 2 মেয়েকে। গুরুতর আহত আরেক মেয়েও মারা গেছে ঢাকায় আনার পথে। এই ঘটনায় এলাকাবাসীর পিটুনিতে মারা গেছে সন্দেহভাজন এক যুবক। কী কারণে একই পরিবারের 4 জনকে হত্যা করা হলো তা এখনও নিশ্চিত নয় পুলিশ। কিছু বলতে পারছেন না স্থানীয়রাও। হত্যার সাথে কে বা কারা জড়িত এবং কী কারণে হত্যাকাণ্ড সেই রহস্য উদ্ঘাটনে তদন্ত করছে পুলিশ। আজ নিষ্পত্তি হবে গ্রুপ ডি এর নকআউট পর্বের শেষ সমীকরণ। একই সময়ে ভিন্ন ম্যাচে মাঠে নামবে যুক্তরাষ্ট্র, তুরস্ক এবং অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ে। বাংলাদেশ সময় সকাল 8টায় শুরু হবে ম্যাচ দুটি। নকআউট পর্ব ও গ্রুপ সেরা হওয়া নিশ্চিত করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। তাই তুরস্কের বিপক্ষে কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে যুক্তরাষ্ট্র। এদিকে টানা 2 হারে বিদায় নিশ্চিত হয় শেষ ম্যাচে একটি জয় দিয়ে বিশ্বকাপ মিশন শেষ করতে চাইবে তুর্কিরা। একই সময় সবচেয়ে বেশি নজরে থাকবে অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ে ম্যাচ। 2 দলের সামনে রয়েছে শেষ 16 টিকিট নিশ্চিত করার সুযোগ। দৃষ্টি থাকবে অস্ট্রেলিয়ার পল অকনেংস্টার ও নেস্ট্রয় ইরানকুন্ডার দিকে। প্যারাগুয়ের হয়ে দর্শকদের নজর কাটতে পারেন টুর্নামেন্টের দ্রুততম গোল করা ম্যাথিয়াস গ্যালার্জা। টাইমস স্কয়ারে বসে বিশ্বকাপ। শুধু খেলা দেখেই $50,000 করে পাচ্ছেন 2 তরুণ। বিশ্বকাপের প্রতিটি ম্যাচ দেখাই এখন তাদের পেশা হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের কেভিন আকোতো ও অস্টিন ফ্র্যাঙ্কলিন ফক্স ওয়ানের চিফ ওয়ার্ল্ড কাপ ওয়াচার হিসেবে 2026 বিশ্বকাপের 104টি ম্যাচ দেখার দায়িত্ব পেয়েছেন। নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে বিশেষ কাঁচ ঘেরা কক্ষে বসে ম্যাচ উপভোগের পাশাপাশি ভক্তদের জন্য কন্টেন্টও তৈরি করছেন এই 2 তরুণ। যদিও শুনতে স্বপ্নের চাকরি মনে হয়, তবে তাদের মতে টানা ম্যাচ দেখা ও নিয়মিত কন্টেন্ট তৈরি করা বেশ চ্যালেঞ্জিং। বিশ্বকাপের নানা স্মরণীয় মুহূর্তের সাক্ষী হওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের সংস্কৃতি ও সমর্থকদের সঙ্গে মিশে ভিন্ন অভিজ্ঞতাও অর্জন করছেন তারা। পরিবেশ আন্দোলন প্ল্যান্ট স্কলার বা বৃক্ষবৃত্তির উদ্বোধন হলো। প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের বিভিন্ন জেলা, শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি থেকে নির্বাচিত তরুণদের প্ল্যান্ট স্কলার হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। তাদের দেয়া হবে গাছের চারা, সেটির পরিচর্যা থেকে বেড়ে তোলার দায়িত্ব দেয়া হবে স্কলারদেরকে। নির্ধারিত সময় পর্যন্ত গাছের সফলভাবে টিকে থাকা নিশ্চিত স্বীকৃতি হিসেবে স্কলারদের বৃক্ষবৃত্তি প্রদান করা হবে। বই বিতরণ কর্মসূচিগুলো পরিচালনা করা হয়, তখন এই ধরনের এই বৃক্ষবৃত্তিটাকে সারা বাংলাদেশব্যাপী ডিস্ট্রিক্ট ওয়াইজ ঘোষণা করা। আমরা এটা ধরে নিতে চাই যে ন্যূনতম 25 কোটি গাছ লাগানো হবে। গাছ আরো অনেক লাগানো যেতে পারে। গভর্নমেন্টকে খুব ভালোভাবে সম্পৃক্ত করা যায়, শিক্ষা মন্ত্রণালয়কে সম্পৃক্ত করা যায়। আই থিঙ্ক এটা অনেক বেশি করে সাস্টেইন করবে আমাদের রাষ্ট্রের জন্য। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুন্দরবনের জন্য একটি টেকসই ভবিষ্যৎ নির্মাণ শীর্ষক আলোচনা সভা হয়েছে। বৃহস্পতিবার ইউনিসোল গ্রুপের উদ্যোগে একটি চরে এই ভ্রাম্যমাণ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ডক্টর সাইমুম পারভেজ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স। অনুষ্ঠানে মূল বক্তা প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী। সুন্দরবন লাখো মানুষের জীবিকার সঙ্গে জড়িত। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক সহযোগিতা আরও বাড়াতে হবে। সরকার আগামী 5 বছরে 25 কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা নিয়েছে, যার মধ্যে উপকূলীয় অঞ্চলে 2 কোটি ম্যানগ্রোভ চারা রোপণ করা হবে। দেশের প্রথম অ্যাক্টিভ লাইফস্টাইল ম্যাগাজিন লিমিটলেস ভলিউম 2 এর মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ম্যাগাজিনটির মোড়ক উন্মোচনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া সহ ক্রীড়া ব্যক্তিত্বরা।
আগত অতিথিরা ম্যাগাজিন সম্পর্কে তাদের অভিজ্ঞতা প্রকাশ করেন এবং এই ধরনের উদ্যোগের জন্য কর্তৃপক্ষকে সাধুবাদ জানান। বিশ্ব এমএসএমই দিবস উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত 7 জন উদ্যোক্তাকে সম্মাননা দিল প্রাইম ব্যাংক পিএলসি। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী এবং উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজিম হাসান সাত্তার। এছাড়া প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে শতাধিক উদ্যোক্তা গ্রাহক অংশ নেন। এ সময় উদ্যোক্তা উন্নয়ন ও এসএমই খাতের বিকাশ ব্যাংকের গুরুত্ব তুলে ধরেন আয়োজকরা। রাজধানীর যমুনা ফিউচার পার্কে যাত্রা শুরু করল ডিন্স মোবাইলের 11তম এবং শাওমি বাংলাদেশের 303তম এক্সক্লুসিভ আউটলেট। বিশ্বের অন্যতম বৃহৎ মোবাইল মার্কেট হিসেবে পরিচিত যমুনা ফিউচার পার্কের নতুন এই স্টোর চালুর ফলে ক্রেতারা এখন সরাসরি শাওমির অথেন্টিক স্মার্টফোন ও গ্যাজেট ন্যায্য মূল্যে কিনতে পারবেন। স্টোরটি উদ্বোধন করেন যমুনা বিল্ডার্সের পরিচালক ডক্টর মোহাম্মদ আলমগীর আলম। যে কোনো পণ্য ক্রয়ে নিশ্চিত উপহারের ঘোষণা দেন আয়োজকরা। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভারতের পারুল ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা, শিক্ষাবৃত্তি ও স্পট অ্যাডমিশনের নতুন সুযোগ তুলে ধরতে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে পিইউ বাংলাদেশ পার্টনারশিপ অ্যাডভান্সমেন্ট ডায়ালগ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট ডক্টর দেবাংশু প্যাটেল বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় স্কলারশিপ ও সরাসরি ভর্তির সুবিধার ঘোষণা দেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়টিতে অধ্যয়নরত সাবেক বাংলাদেশি শিক্ষার্থীরা আধুনিক শিক্ষা ব্যবস্থা, গবেষণার সুযোগ, আন্তর্জাতিক পরিবেশ এবং কর্মমুখী প্রশিক্ষণের অভিজ্ঞতা তুলে ধরেন। ভারতের পারুল ইউনিভার্সিটিতে বর্তমানে বিশ্বের 75টিরও বেশি দেশের 6500-র বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী সহ মোট 70,000-এর বেশি শিক্ষার্থী রয়েছেন। দেশের টেক্সটাইল ও স্পিনিং খাতের আধুনিকায়নে দেশি বিদেশি 400 শিল্প নেতা ও নীতি নির্ধারকদের নিয়ে অনুষ্ঠিত হল ট্রুথলার গ্রাহক সমাবেশ। বৃহস্পতিবার ঢাকা বোট ক্লাবে এই গ্রাহক সমাবেশের আয়োজন করা হয়। বক্তারা বলেন, তৈরি পোশাক খাতের মূল ভিত্তি স্পিনিং বা সুতা উৎপাদন শিল্প, আর এই স্পিনিং খাতের আধুনিকায়ন নিয়ে কাজ করে জার্মান ভিত্তিক টেক্সটাইল যন্ত্রপাতির ব্র্যান্ড ট্রুথলার। আয়োজকদের প্রত্যাশা, সুতার মানের উন্নয়নই না, স্থানীয় অংশীদারিত্ব আর মানসম্মত সেবা স্পিনিং খাতকে এগিয়ে নেবে। বাংলাদেশের 2 শতাধিক মিলে ট্রুথলার ব্র্যান্ডের মেশিনারি অলরেডি চলছে এবং বাংলাদেশের স্পিনিং এবং গার্মেন্টস সেক্টরে একটি অভাবনীয় ভূমিকা রেখে যাচ্ছে। আমরা মূলত দুটো দিকে খুব বেশি জোর দিয়েছি। একটি হচ্ছে ইলেকট্রিসিটি কনজাম্পশন। আপনারা জানেন যে বাংলাদেশে বিদ্যুতের চাহিদার কিছুটা সীমিত আছে, এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট, যেটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।